জি, ঠিক আছে। সুপ্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। হ্যালো আমেরিকা বিশ্বজুড়ে বাংলার নিয়মিত আয়োজন গল্প আড্ডায় সাহিত্য ভাবনা অনুষ্ঠানে আপনাদের সকলকেই সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজী হারুন। আশা করছি এখন থেকে নিয়মিত এই অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে দেশ বিদেশের বাংলা প্রেমী, বাংলা ভাষার পৃথিবীময় ছড়িয়ে ছিটিয়ে থাকা সাহিত্য প্রেমিকদের সাথে। আশা করছি ভালো কিছু সাহিত্যের জন্য আমরা উপহার দিতে পারবো সকলের ঐকান্তিক চেষ্টায়। আজকের প্রথম অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে অংশগ্রহণ করেছেন দুইজন বরেণ্য কবি। আমার সাথে আছেন প্রথমে এস এম মোজাম্মেল হক। তিনি সপ্তম শ্রেণী থেকেই লেখালেখি শুরু করেছেন। বাংলাদেশের আহ এলজিইডিতে তিনি কর্মরত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে কর্মরত। তার বেশ কয়েকটি কবিতার বই ইতিমধ্যে বেরিয়েছে, সেগুলোতে আমরা পড়ে যাব আস্তে আস্তে। এস এম মোজাম্মেল হক ভাই, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি গল্প আড্ডার সাহিত্য ভাবনায়। আসসালামু আলাইকুম। এরপর আমার সাথে আছেন জনাব আব্দুল হামিদ সোহেল ভাই। তিনিও নব্বইয়ের গণজোয়ারের সময়কার লেখক। লেখালেখি তখন থেকেই শুরু। আব্দুল হামিদ সোহেল ভাই প্রচুর লেখালেখি করেন, কবিতা, ছড়া এবং গল্প, সব জায়গায় তার বিচরণ। আমরা সব গল্প, সব কথা একে একে শুনবো। চলুন আমরা সামনে এগিয়ে যাই। আমাদের বাংলা সাহিত্যের যে ধারা, যুগের পরিবর্তনের সাথে সাথে বিশ্বময় ছড়িয়ে যাচ্ছে, সেখান থেকেই আসলে বিশ্বজুড়ে বাংলার উৎপত্তি। আমাদের বাংলা সাহিত্যকে যদি আমরা পৃথিবীময় ছড়িয়ে দিতে চাই, তাহলে এই ধরনের অনুষ্ঠান আয়োজন দরকার বলে মনে করেছি। সেজন্যই বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে আসলে আজকেই এই অনুষ্ঠানের গোড়াপত্তন। আশা করছি দেশ ও প্রবাসের সাহিত্যমনা, সাহিত্যপ্রেমিক, কবি, সাহিত্যিক, গল্পকার, ছড়াকার, উপন্যাসিক যারাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আমার মাথার ঠিক উপরে যেই তথ্য দেখতে পাচ্ছেন সেখানে জয়েন যোগাযোগ করে অংশগ্রহণ করতে পারবেন যে কোনো সময়ে। আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকব আপনার অংশগ্রহণের জন্য। আসি কবি মোজাম্মেল হক ভাইয়ের কাছে। মোজাম্মেল হক ভাই, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ, ভালোই আছে। আহ আশা করি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আজকের যে অনুষ্ঠান, এই যে অনুষ্ঠানটা আমরা শুরু করলাম, এই অনুষ্ঠানের নামের সাথে আপনার চিন্তা ভাবনার, আপনি কেমন মনে করছেন যে আমরা কতটুকু এগোতে পারবো, বা কেমন হবে আমাদের দর্শক শ্রোতা যারা আছে তারা শুনে কতটুকু উপকৃত হবে বলে আপনি মনে করেন? অনুষ্ঠানটা যেহেতু আপনি উপস্থাপন করছেন এবং আমরা অংশগ্রহণ করছি, আমরা তো সবসময় আশা করব যে এটা দর্শক প্রিয় হবে, দর্শক প্রিয় হবে দর্শক উপকৃত হবে। আপনাকে তবে এর মূল্যায়নের ভার সম্পূর্ণ দর্শক শ্রোতাদের উপরে। ধন্যবাদ। আশা করছি তারা ইতিবাচকভাবে আমাদের উপস্থাপনা, আমাদের আলোচনাটা গ্রহণ করবেন। অনেক ধন্যবাদ মোজাম্মেল ভাই। মোজাম্মেল ভাই, আপনি তো সনেট লেখেন প্রচুর। আপনার লেখালেখির প্রধান আহ, ব্যাপারটা হলো আপনি সনেট লেখেন সব সময়। বাংলা সাহিত্যে আহ, মাইকেল মধুসূদনের পরে সম্ভবত সনেট লেখার মানুষ খুব কম। কিন্তু বর্তমান সময়ে সনেটের মধ্যে সবচাইতে বেশি নিয়োজিত কবিদের ভিতরে একজন আমি আপনাকে চিনি। আমার চেনা জানার মধ্যে সবচাইতে বেশি সনেট আপনি লেখেন। আপনার প্রায় সবগুলো কবিতাই সনেট আকারে হয়। আসলে বাংলা কবিতার যে বর্তমান ধারা, এই ধারায় সনেট সনেট কি কেন আপনি বেছে নিলেন, একটু যদি বলেন। অনেককে বেছে নেওয়ার অন্যতম কারণ হলো, কবিতা তো অনেকেই লেখেন, মূল ভাবটা প্রকাশ করতে হলে অনেকে দেখা যায় 60 লাইন, 70 লাইন, 80 লাইন, কেউ 40 লাইন, 20 লাইনে কবিতা লেখেন। কিন্তু সনেটের
নির্দিষ্ট একটা সীমাবদ্ধতা আছে। 14 অক্ষর 14 লাইনের মধ্যে শেষ করতে হয়, তিনটা পর্বে বিশেষ করে। 4 4 8 প্লাস 6, আপনার পূর্ণাঙ্গ ভাবটাই 14 লাইনের মধ্যে শেষ করতে হয়। যে কারণে আমি মনে করি যে এখন তো সব মানুষ সাংঘাতিক ব্যস্ত, এবং এই ব্যস্ত সময়ের মধ্যে অনেক সময় তারা ব্যয় করতে চায় না। তো অল্প সময়ের মধ্যে, অল্প স্পেসের মধ্যে যাতে তারা পূর্ণাঙ্গ ভাবটা বুঝতে পারে, এই জন্যই আমি সীমাবদ্ধতার, মানুষের সীমাবদ্ধতাটাকে চিন্তা কইরা এই 14 লাইনের মধ্যে আমার পুরো ভাবটা প্রকাশ করার চিন্তা ভাবনা করছি, এবং এই কারণেই সনেটের উপর আমি বেশি জোর দিয়েছি। অনেক এবং চমৎকার। ইতিমধ্যে আমার গত বছরে একটা সনেটের বই প্রকাশ হয়েছে, বিবর্ণ বসন্ত, এবং চলতি বছর আর একটা বই ইনশাল্লাহ ছাপার অপেক্ষায় আছে, আগামী বইমেলায় বের হবে আশা করতেছি। খুব ভালো প্রসঙ্গ এনেছেন। এটা আপনার এবার কাব্যকথা শিরোনামে আগামী বইমেলায় বইটা আসছে বের হবে। আপনার দুটো বই। দুটো বই। গত বইমেলায় এসছে দুটো বই, দুটো বই। তার আগের আরো দুটো বই। আর 2012 সালে একটা বই, বি- ব্যবচ্ছেদ। আর 1986 সালে একটা বই ছিল, এটা হলো আহ, অভিসার। অভিসার আমার প্রথম কাব্যগ্রন্থ, 1986। 2012-তে ব্যবচ্ছেদ, 2023-24 বইমেলাতে হলো বিবর্ণ বসন্ত আর অমিয় ধারা। আপনাকে বিবর্ণ অনেক বসন্তটা ধন্যবাদ। হলো সনেট, আর অমিয় ধারাটা হলো সাধারণ কবিতা, প্রেম বিরহ ইত্যাদি মিলে। ইত্যাদি মিলিয়ে আমি আপনার কাছে আবার আসব। আমি একটু যেতে চাই কবি আব্দুল হামিদ সোহেল ভাইয়ের কাছে। সোহেল ভাই, কেমন চলছে লেখালেখি? সালাম আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই যে হ্যালো আমেরিকা বিশ্বজুড়ে বাংলার যে নিয়মিত আয়োজন আপনি শুরু করেছেন, এটা একটা খুবই ভালো উদ্যোগ। গল্প আড্ডার যে সাহিত্য ভাবনা, এই শিরোনামটা আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ আড্ডার মাধ্যমেই তো আমরা সাহিত্য ভাবনাকে জাগরণ জাগরিত করব আমাদের নিজেদের মধ্যে, এবং সাহিত্য জগতে যারা বিচরণ করছেন, যারা উৎসাহী আছেন, যারা লিখছেন, যারা পড়ছেন, সবাইকে নিয়েই আমাদের আড্ডা। এবং একে অপরকে আমরা জানবো, একে অপরের লেখা আমরা শুনবো, এবং একে অপরের সাথে পরিচয় হব। তো সেই হিসেবে আপনার যে উদ্যোগ, এটাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আহ, আমাদের এই উদ্যোগ, আপনার যে উদ্যোগটা, এটা সফল হোক সে কামনা করছি আমি। জনাব আব্দুল হামিদ, কবি আব্দুল হামিদ, আমি আপনার কাছ থেকে একটু যতটুকু শুনেছি সেটা হলো আপনি 90-এর যে গণ উত্তাল সময়ে, সেই সময়ে আপনার লেখালেখিটা শুরু আসলে। আপনি কি দেখে বা কিসের প্রতি আকৃষ্ট হয়ে আপনার লেখালেখিটা আসলে শুরু হলো? আপনি আমাকে বলেছেন যে আপনি যখন সপ্তম অষ্টম শ্রেণীতে থাকাকালীন ছিলেন, তখন আসলে আপনার লেখালেখিটা শুরু। আসলে কবি সাহিত্যিকদের লেখালেখিটা ওই সময় থেকে শুরু হয়। আমার নিজের লেখালেখিও সপ্তম শ্রেণীতে শুরু হয়েছে। মোজাম্মেল ভাইয়ের লেখালেখি উনি বলেছেন সপ্তম শ্রেণীতে, আপনি বলেছেন অষ্টম ষষ্ঠ শ্রেণীতে। থেকে। এই যে উনিশশো আমাদের বাহাত্তর যে সালে আফটার তিনজন, লিবারেশন ষষ্ঠ থেকে শুরু। আসলে যারা লেখালেখির বীজটা কিন্তু ওখান থেকেই শুরু হয় আসলে। এই যে একটা মিল প্রত্যেকের কাছে, আমি যতজনের কাছে শত শত কবি সাহিত্যিকের সাথে কথা বলেছি, প্রত্যেকের একই কথা যে সপ্তম অষ্টম, বিশেষ করে সপ্তম অষ্টম থেকেই শুরু হয়। নবম দশম অনেকেই আছে, তখন তো অন্য দিকের লাইন শুরু হয়, যখন তখন থেকে শুরু করে। কিন্তু আপনি যে অষ্টম শ্রেণীতে থাকাকালীন লেখালেখি শুরু করলেন, কিসের প্রতি আকৃষ্ট হয়ে শুরু করেছিলেন আপনার কি মনে পড়ে? কিছুটা আমি বলতে পারবো। সেটা হচ্ছে আসলে এক একজনের তো এক একভাবে সাহিত্য যে প্রেম, এটা শুরু হয়। তো আমারটা হয়েছিল আমার এক ক্লাসমেটই বন্ধু, আমাদের আহ, যে স্কুলের, আমরা দুজনে মোটামুটি মাঝে মধ্যে নিজেরা আড্ডা দিতাম, নিজেরা গল্প কবিতার বই পড়তাম। এবং আমাদের একটা হোমওয়ার্কের মতো ছিল কিছু। সে সময় অবশ্য কবিতা ছড়াচ্ছি, আমরা গল্পে গদ্য যে লেখাগুলো, এগুলো আমরা বেশি চর্চা করতাম। তো সে সময় আমরা বিভিন্ন বই পড়ে আমরা এক একজন একসঙ্গে লিখে আনতাম। আমি একটা পেজ লিখে আনলাম, আমরা দুজনে মিলে আলাপ করলাম। তার নামটাই বলে ফেলি, ইব্রাহিম খলিল মিন্টু, আমার ক্লাসমেট। তাকে আমি সব সময় স্মরণ করি আমার লেখার জগতের শুরুর জন্য। অনেক আমাকে জনাব উৎসাহ। ইব্রাহিম খলিল মিন্টু সাহেবকে আমরা একটু মেনশন করি। নিশ্চয়ই তিনি এই ভিডিও দেখবেন, আপনি ওনার সাথে শেয়ার করবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনার কারণে কিন্তু একজন কবির সৃষ্টি হয়েছে। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
জানাচ্ছি। তো সে সময় আমরা এই যে লেখালেখির ওটা কি মাধ্যমেই, তিনিও কি লেখালেখি করেন এখনো? তিনি আসলে লেখালেখি এখন করেন না। তিনি বাংলাদেশে আপনার এই যে জুট ইব্রাহিম নামে আপনি যদি সার্চ করেন, বাংলাদেশে জুটের উপর আসলে কিন্তু এই যে এই সমস্ত উদ্যোগগুলো আমি অনেক ভালো স্মরণ করি ওকে এই জন্য যে এই সাইটটা নিয়ে কিন্তু কেউ কাজ করে না তেমন। সে অনেক দিন পর্যন্ত কাজ করছে এবং প্রশিক্ষণ দিচ্ছে, এবং যারা জুটের উপর বিভিন্ন এই যে কুটির শিল্পের যে ইয়েটা সাইটটা, হ্যাঁ, ক্ষুদ্র কুটির শিল্পের যে ইয়েটা, এটা সে উদ্যোক্তা। এবং বাহ। দেশে বিদেশে যে সমস্ত জুটের আপনার আহ, রপ্তানির যে ইয়েগুলো, তার আইডিয়া থেকে অনেক কিছু হচ্ছে, এবং সেইটাকে সেই মানে একটা লুপ্ত প্রায় বলা যায় যে কুটির শিল্প, এটাকে উঠিয়ে আনার জন্য আপনারা এই মাধ্যমে আপনারা জানবেন যারা দেখছেন এই অনুষ্ঠান, জুট ইব্রাহিম আপনারা সার্চ করলে বাহ। ওর আমি পরিচয়টা পুরো আমি জেনে নিতে আমি পারবেন। আমি মনে করি জুট ইব্রাহিম বা ইব্রাহিম ভাইয়ের যে কার্যক্রম সেটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। সেই সাথে আমরা আশা করব এই ভিডিও দেখার পরে নিশ্চয়ই তিনি এই ভিডিও দেখবেন এবং আপনি শেয়ার করবেন। আপনার মাধ্যমে শেয়ার হবে বা অন্য কারো মাধ্যমে ওনার চোখে পড়বে, যেহেতু আমরা ওনাকে মেনশন করছি। আশা করছি তিনি এখন থেকে আবার লেখালেখিতে উদ্বুদ্ধ হবেন। আমরা নতুন লেখক বানাতে চাই, শুধু যে নিজেদের আলোচনা করব তা নয়। আমরা নতুন লেখক যারা লেখালেখি করবে তাদেরকে উদ্বুদ্ধ করতে চাই। আমাদের লেখকের প্রয়োজন, আমাদের বাংলাকে, বাংলা সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য প্রচুর লেখকের প্রয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু আবার কবি মোজাম্মেল হক ভাইয়ের কাছে যাব। মোজাম্মেল ভাই, জি। এই যে জি। অষ্টম শ্রেণীতে বা ষষ্ঠ শ্রেণী থেকে লেখালেখি শুরু করেছেন, অনেকে বলে যারা প্রেমে পড়ে তারা কবিতা লেখে, আসলে কি কথাটা ঠিক? এমনি পড়লে কবিতা লেখে এটাও যেমন ঠিক, বিরহের থেকে কবিতা লেখে এটাও ঠিক। কিন্তু ষষ্ঠ শ্রেণীতে তো আসলে ওগুলো বোঝার সময় হয়নি, তখন কিভাবে বলবেন? সেইটা প্রেম। আমি তো দশম প্রেম শ্রেণীতে গিয়েও সেগুলো বুঝিনি খুব একটা। এখন প্রেম বলতে যদি খালি নারী পুরুষের ভালোবাসা বলেন সেইটা প্রেম না। আমার প্রেমটা ছিল যেমন মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের থেকে যে আমি উদ্বুদ্ধ হয়েছি, মুক্তিযুদ্ধের সময় আমি 1971 সালে ক্লাস 6-এর ছাত্র ছিলাম। ও বছর তো আর লেখাপড়া হয় নাই, পরের বছর আমার সহপাঠীরা অনেকে অটো প্রমোশন নিয়ে 7-এ চলে গেছে, কিন্তু আমি আবার 6-এই ভর্তি হয়েছি। এবং ওখান থেকে সেই মুক্তিযুদ্ধের যে প্রেমটা ছিল, মুক্তিযুদ্ধ দেখছি। তো আমি নিজে তখন মুক্তিযুদ্ধ করার মতো বয়স হয় নাই, তবে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জায়গায় যখন তারা অ্যাম্বুশে থাকতো, আমার বিশেষ করে আমার দাদার আমল থেকে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। তাদের অনেক সময় আমাদের বাড়ির থেকে ভাত রান্না কইরা, রুটি, বিভিন্ন খাবার তাদের কাছে পৌঁছে যেতাম, পানি পৌঁছে যেতাম। অনেক সময় সময় যে আপনার বয়স কত? 71 সালে আপনার কত বয়স কত? 71 সালের ধরেন আমার 1961-তে জন্ম, তো 10, 10.5 10.5। এই। বাহ, বাহ। একেবারে তখন ওইভাবে তো কোথাও যদি কোনো আর্মিরা বিভিন্ন অঞ্চলে ঢুকতো, এই খবর বিভিন্ন লোকের মাধ্যমে এটা কি পাইলে জানেন মুক্তি বাহিনীর মোজাম্মেল ভাই, কাছে সেই পৌঁছে হিসেবে দিতাম। আপনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা। আসলে মুক্তিযুদ্ধের কাজে যে সামান্যতম লেগেছে সে কিন্তু একজন মুক্তিযোদ্ধা, এবং আপনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য আপনার অবদান অপরিসীম। আপনি যে এই যে মুক্তিযোদ্ধাকে খাবার সরবরাহ করেছেন, সেখানে নিশ্চয়ই আপনি এটা প্রশংসার দাবিদার, এবং আপনাকে স্যালুট আমার পক্ষ থেকে। আহ আহ, মোজাম্মেল ভাই, আপনি আপনার প্রথম কবিতা কোনটি আপনি লিখেছিলেন, কি ধরনের, আপনার কি খেয়াল আছে? যে আমাদের এই স্বাধীনতার যুদ্ধ প্লাস স্বাধীনতা এইটা নিয়েই লেখা, কিন্তু সেই অনেকগুলি কবিতা আমার প্রথম দিকের হয়তো 20-50টা কবিতা আমার পাণ্ডুলিপি নাই। তখন তো এরকম বয়সও হয় না, আর আমি যে কবি হব, আমি যে ছাপাবো, এই সমস্ত চিন্তা ভাবনাও ছিল না। এই মনের আবেগে মনের খুশিতে লেখছি, আবার ওইভাবে হারাইয়াও গেছে। আপনার স্বরচিত একটা কবিতা আবৃত্তি শুনবো, আপনি সেটা রেডি করেন। এর মধ্যে আমি যাব একটু আমাদের হামিদ ভাইয়ের কাছে। হামিদ জি ভাই, জি আহ, জি। আহ, আপনি যখন লেখালেখি শুরু করেছেন, আসলে আপনি বলেছেন যে কিসে আপনি উদ্বুদ্ধ হয়েছেন, কিন্তু তখন তো লেখালেখি করে সেটি একটি পত্রিকায় পাঠানো অনেক কঠিন এবং জটিল কাজ ছিল। চ্যানেল খুঁজে পাওয়া, কিভাবে পাঠানো হবে, এখন যেমন সংবাদপত্র, নিউজ মিডিয়াতে এখন একটা কবিতা পাঠাতে খুব সহজ ব্যাপার। আর জি পত্রিকারও কোনো অভাব নেই। তখন মাত্র গোনা কয়েকটি পত্রিকা ছিল। তখন আপনি এরপর এরপর যখন নতুন পত্রিকা হিসাবে প্রথম আলো সহ আরো কিছু কিছু পত্রিকা এলো, তখন তো আসলে অনেক ওই ওই সময়টাতেই আসলে কিন্তু যখন প্রথম আলো নতুন করে আসলো, তখন কিন্তু আপনার লেখালেখির শুরুটা কিন্তু ওই সময়। হ্যাঁ। তো আপনি
পত্রিকাতে কোনো লেখা পাঠিয়েছেন, সেই সময়ে আপনার কোনো লেখা প্রকাশ হয়েছে? না, একদম প্রাথমিক অবস্থায় যে লেখার চর্চার আহ, মানে ক্ষেত্র ছিল, সেখানে তো আমরা লিখেছি। হ্যাঁ, লিখেছি, কিন্তু এটা প্রকাশ করার মতো কোনো সুযোগ হয় নাই, এবং প্রকাশ করার মতো কেউ আমাকে ওইরকম হয়তো উৎসাহ করেনি। তখন একটা চাঞ্চল্য ছিল যে লিখবো, একটু লিখি, একটু পড়ি, তারপর এটা সংরক্ষণ করি। কিন্তু এগুলো কালের পরিক্রমা, এগুলো সব হারিয়ে গেছে। আমার প্রথম লেখা যদি আপনি বলেন প্রথম কি লিখেছিলাম, আমার কাছে এগুলো মানে কোনো কিছুই নাই আমার কাছে। হ্যাঁ। এটা তো আসলে এটা এটা থাকে না, এটা একটা ধারাবাহিক ব্যাপার। একটা লেখা লিখেছেন, সেটা ভালো লাগেনি, সেটা হারিয়ে গেছে। এখন তো এই যে এত আধুনিক যুগেও আমরা কিন্তু লেখা সেভ করতে পারি না, হারিয়ে যায়। ইভেন আমার গতকালকে আমি একটা কবিতা লিখেছিলাম, বাইদি ভাই বলে ফেলি। আমি ফোনে লিখি, টাইপ করতে 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 যখন আমি এই কবিতাটা সিলেক্ট করে কপি করতে যাব, কপি করার সময় সেটা ডিলিটে টিপ করে কবিতাটা চলে গেছে। গতকালকে রাত্রের ব্যাপার বলছি আমি। আচ্ছা, আচ্ছা, হয়তো এরকম। দুই তিন খুবই ঘন্টা আফসোস যত লাগে। 2-3 ঘন্টা যত পরিশ্রম করলাম সব বৃথা। মানে জি। ওখান থেকে কপি করে আমি এটাকে সেভ করব একটা জায়গায়, সেটার জন্যই করতেছিলাম আসলে, যে আগে সেভ করে নিই, দেন এটা ফেসবুকে পোস্ট করব। বাট গেল গা। তারপরে খুবই আফসোস। হ্যাঁ, মানে ওইটা সিদ্ধান্ত তো, ওই নিছি লেখাটা তো একই রকম আবার আসবে না। একই রকম আসবে না। হয়তো ভাব আসবে, কিন্তু বাবা, অন্যভাবে লেখা হয়ে যাবে। জি জি। হ্যাঁ, এরকম হয়, হয় তো স্বাভাবিক। সেরকমই আপনার প্রথম কোন কবিতা পত্রিকায় গিয়েছে এবং কত সালে? সেটাও কবিতার নাম আমি হয়তো বলতে পারবো না। তো আপনাকে বিগিনিং এ আমি যে আহ, মানে আমার সাহিত্য চর্চার কথাটা আমি শোনালাম, এরপরে কিন্তু আমার একটা গ্যাপ পড়ে গেছে। গ্যাপ হলো পুরো আমার কলেজ জীবনে। দেখা গেছে যে আমি পড়ালেখায় এত ব্যস্ত ছিলাম, আমি সায়েন্সে পড়ালেখা করতাম। তো তো নোয়াখালীর চৌমুহনী কলেজে, তো হোস্টেলে থাকতাম। পড়ালেখার পিছনে আমার যে সময় যেত আর কি, পড়ালেখা, তারপরে প্রাইভেট পড়া। হ্যাঁ, তারপরে এ, পরীক্ষা পুরো দেওয়ার পর্যন্ত, এসএসসি দেওয়া পর্যন্ত আমি দেখা গেছে যে লেখালেখির বিষয়টা আমার থেকে চলে গেছে। ওই বন্ধুও হারিয়ে গেছে, ও গেছে আহ ঢাকায় পড়তো, আমি চৌমুহনী কলেজে পড়লাম। তো এখানে যে বন্ধুত্বের যে সংযোগ হলো, এদের মাধ্যমে আমি আবার কিন্তু ওই যে লেখার জিনিসটা আমি উত্তরে মানে উঠতে পারলাম না। এটা আমার নিজের থেকেও আলসেমি যাক, হলো। আবার তাহলে কত সালে তারপরে আবার, নতুন করে লেখালেখি শুরু হ্যাঁ, করেছেন? আবার যখন ভার্সিটিতে গেলাম, চিটং ভার্সিটিতে আমি অ্যাডমিশন নিলাম, সেখানে বেশ কিছু বন্ধু জুটে গেল। তো সেখানে আমি লেখালেখিও শুরু করলাম। তারপরে আপনাকে বিগিনিং এ যেটা বলেছি, কলতান একটা সাহিত্য পত্রিকা আমি সম্পাদনা করেছি। তারপরে এখন শব্দ শিল্প প্রকাশনের যিনি পরিচালক চট্টগ্রামের, ওনার নাম হচ্ছে মিজানুর রহমান শামীম। ওনার সাথে আমি আর সহকারী সম্পাদনায় প্রতীকী একটা ছড়া পত্রিকা আমরা বের করতাম। আর সাহিত্য পত্রিকায় আমার সাথে ছিলেন খোরশেদুল আনা দুলাল, উনি একটা কলেজের অধ্যাপনা করেন। তো এইভাবে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে একটা নৈসর্গিক একটা পরিবেশে, মনে হয় যেন কবিতা ছড়া, তখন এমনিতে ঘাসের উপর বসলে কিছু ওই যে সাহিত্য সভা যেগুলো আমরা করতাম নিজেরা নিজেরা, আড্ডা আর কি, আড্ডায় যেটা বলে, ওভাবেই আমার লেখালেখি ওখানে শুরু হয়। এবং বিভিন্ন পত্রিকা, চট্টগ্রামের পত্রিকায় পূর্বকোণ, আজাদী, নয়া বাংলা, এবং ঢাকার পত্রিকায়ও আমি ইনকিলাব সহ অন্যান্য পত্রিকায় আমি লিখেছি। বাহ। তারপরে নবারুণে ছড়া ওখানে চেপেছে। অন্যান্য অনেক পত্রিকা আমি তখন বা এই যে লেখালেখি। শুরু, আবার নতুন করে যে জোয়ারটা নতুন করে আসে, সেটাতে আসলে স্পিড থাকে, কারণ সেটা আগের স্পিড কাজ করে। আপনার পছন্দের একটা ছড়া এবং কবিতা শুনবো, আপনি সেটি তৈরি করেন, হাতের কাছে নেন। আমরা সেই সময়ের মধ্যে একটু মোজাম্মেল ভাইয়ের কাছে যাব। মোজাম্মেল ভাই, কোন কবিতা আজকে আবৃত্তি করে শোনাবেন? আমি ছোট্ট দুইটা কবিতা শোনাবো। আর দুইটা কবিতা শোনানোর একটা কারণ আছে। ইদানিং ছন্দ বাদ দিয়ে অনেকে গদ্য কবিতা লেখেন, এবং গদ্য কবিতার লেখেন যে অনেকেরই দেখা যায় তাতে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। ছন্দ ছাড়াও কিন্তু গদ্য কবিতা হয়, এবং সেটা পড়তে গেলে কোথাও বাধে না। এরকম একটা কবিতা আবৃত্তির আমি জন্য, শোনাবো। আবৃত্তির জন্য গদ্য কবিতা হলো বেস্ট। বর্তমানে যেই চমৎকার আবৃত্তিগুলো হয়, আমাদের ভালো ভালো আবৃত্তিকার আছেন। যদি গদ্য কবিতা হয় সেটি খুবই ভালো হয়। যেমন কাজী নজরুল ইসলামের বিখ্যাত সৃষ্টি আহ, বিদ্রোহী, এটি একটি গদ্য কবিতা। বাট বাংলা সাহিত্যের সকল পদ্য কবিতাকে একাত্র করলেও বিদ্রোহী কবিতার সাথে মিলবে না।
জি, এত আবেগ, এত রসদ সেটার ভিতরে আছে, মিলবে না। তাহলে আসলে সেটা হলো লেখা। আপনার লেখাটা জি, কতটুকু যুক্তিসঙ্গত, তথ্য সমৃদ্ধ হলো, সেটা আসল ব্যাপার। জি, সেটার উপর নির্ভর করে। আমার এই গদ্য কবিতাটা আসলে 1993 সালে লেখা। এই কবিতাটার প্রতিপাদ্য হলো কবিতাটার যে গদ্য কবিতার আবহ এবং মানুষরূপী যে হায়েনাদের চরিত্র আছে সেটা উন্মোচিত হয়েছে দুইটা কারণ। গদ্য কবিতার আবহ এটা আছে, মানুষরূপী যে হায়েনা, আমরা এখন যে মানুষরূপী হায়েনাদের দেখি, চমৎকার, এটা চমৎকার। সূচনা হয়েছে অনেক আগে। জি, জি, জি। 1993 সালেই আমার চোখে ধরা পড়ছে যে মানুষ আসলে হায়েনার পর্যায়ে যাইতেছে। সেই এটা দুইটা আসলে জিনিস উঠে আসছে। এটা এটার সৃষ্টি আসলে পৃথিবীর সৃষ্টির সাথে সাথেই হয়েছে। আপনার চোখে ধরা পড়ছে যখন আপনি মোটামুটি বুঝতে শিখেছেন তখন। যে এই কবিতাটার শিরোনাম ছিল হাবাতে হায়না। হাবাতে হায়নাদের উৎকট হাসিতে গা ছমছম করে, মনে হয় ওরা গিলে খাবে সভ্যতাকে। ভদ্রতার আদলে বিকশিত নখরগুলি হিংস্রতার নামান্তর। ওদের করতালিতে ফুটে ওঠে আত্মপ্রবঞ্চনার নগ্ন গীত। হাবাতে হায়নাদের পবিত্র অবয়ব, নির্লিপ্ততার নগ্ন রূপ, পবিত্র চাহনিতে ঠিকরে পড়ে লোলুপতার তীক্ষ্ণ দৃষ্টি। বাহ। হাবাতে হায়নাদের বিক্ষিপ্ত পদচারণা ভয়ঙ্কর, কখনো আপোষ করে অন্যায়ের সাথে, ন্যায়কে করে পদদলিত কখনো। হাবাতে হায়নাদের ভয়ঙ্কর রক্তচক্ষু বড় বেমানান, যখন তা আত্মরক্ষার ব্যর্থ প্রয়াসে নিক্ষিপ্ত হয় বারবার। হাবাতে হায়নাদের পবিত্র নীতি দুর্নীতির সূতিকাগার। ন্যায়ের চেয়ে অন্যায় যাদের আনন্দ, তাদের মুখোশ উন্মোচিত হোক। বাহ। আমরা দুই হামিদ ভাই, হাজার একটা তালি হবে। 2024 এসে যেমন আমরা অনেক হায়নাদের মুখোশকে উন্মোচিত করতে পারছি, আমাদের ছাত্র জনতা, ছোট যুগে ভাইয়েরা যুগে, যে থাকবে, যুগে যুগে এটা আসলে হায়নারা সারা আসবে, পৃথিবীতে একটা উৎপত্তি উদাহরণ হবে। হিসাবে থাকবে। যুগে যুগে হায়নারা আসবে, উৎপত্তি হবে, তারা থাকবেই। তাদেরকে সমূলে উৎপাটন করা কখনোই সম্ভব হবে বলে আমি মনে করি না। এরা থাকবেই। এটা কন্টিনিউ চলতেই থাকবে। আমরা আপনার আরেকটি কবিতা শুনবো। আমরা আগে একটু হামিদ ভাইয়ের কাছে আসি, তারপর আবার আপনার আরেকটা জি, কবিতা শুনবো। হামিদ ভাই, আপনি কি আপনার আজকের আবৃত্তি কোনটা করবেন রেডি করেছেন? আমার আসলে ইতিমধ্যে লেখাই একটা কথা মধ্যখানে আমি বলতে ভুলে গেছি। আমার যে কালেকশনের যে ইয়েগুলো, আহ, আমার নিজস্ব লেখা, নিজস্ব লেখা। আমি যখন আপনাকে যেটা বলেছি যে সাহিত্য সভা, সাহিত্য পত্রিকা সবকিছু করতাম আমি, তো সে সময়ের আনুমানিক মনে হয় শখানেকের কাছে হবে লেখার পাণ্ডুলিপি তো নেই। আর যে লেখাগুলো আমি যে পত্রিকায় কাট করে আমি মানে আবার পেস্ট করে ওগুলো ফটোকপি করে রেখেছিলাম, এটা মনে হয় প্রায় 10-12 বছর আগে হবে। নিউ ইয়র্কেই আমার ছিল সবকিছু কালেকশনের, এগুলো আমি দেশ থেকে নিয়ে আসছিলাম। তো সেটা হারিয়ে গেছে কোনোভাবে, বাসা চেঞ্জ করার সময় বা কিছু কোনো কিছু। অত্যন্ত দুঃখের তো ব্যাপার। প্রথমে খুব খারাপ লাগলো যে ওই যে আপনি একটু আগে বললেন যে যেরকম লেখা ডিলিট হয়ে যায়, জি, জি। আমার প্রকাশিত লেখাগুলোই আমার থেকে ডিলিট হয়ে গেছে। তো এগুলো তো আর অন্য কেউ হয়তো কালেকশন করে রাখবে না, বা কিছু কিছু খুঁজে পেয়েছি আমি হয়তো বিভিন্ন অন্য মাধ্যমে। কিন্তু আমার মূল যে কালেকশন ছিল আমার পুরো একটা ফটোকপি করা ইয়ে, তো সেগুলো আমার অনেক হারিয়ে গেছে। আবার ইতিমধ্যে যে লেখাগুলো আমি লিখছি এগুলোকে আমি মনে করছি যে আমার লেখার একটা নতুন অধ্যায় আমি এটাকে বলবো, যে এটা আমি শুরু করেছি এবং এগুলোকে কালেকশন করার জন্য একটা চিন্তা করছি যে প্রকাশিত যে সমস্ত লেখাগুলো থাকবে সেগুলোর একটা আমি ফাইল করব। আর অপ্রকাশিত লেখাগুলো তো চলতেই থাকবে, এটা ঘষা মাজা হবে, আবার কোনোখানে পাঠাবো। হ্যাঁ, এইভাবে হবে। তো ইতিমধ্যে আমি যেহেতু আমাদের বিজয়ের মাস, আমি কিন্তু গদ্য কবিতার যে লেখার এটা ঢংটা খুবই পছন্দ করি। কিন্তু আহ, আমি ছন্দের ব্যাপারে একটু সতর্ক, এবং সতর্ক বলতে ছন্দের ব্যাপারে আমি একটু উৎসাহী বলা যায় আর কি। তো এই ব্যাপারে আমি একটু নিজে চর্চা করার চেষ্টা করি, এখনো শিখছি। আমি যে পুরো পারঙ্গম আমি সেটা বলবো না, কিন্তু স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত যে ছন্দের, এটা আমাদের অনেকেই হয়তো, এই সময়েও বলবো আমি, যারা নতুন করে চর্চা করছে বা অনেকদিন চর্চা করলেও এটা খামখেয়ালির কারণে হয়তো মানুষ একটু পিছনে ফেলে রাখে। তো সেই জিনিসটা আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে উৎসাহিত করব, নিজেও উৎসাহিত হওয়ার চেষ্টা করছি।
এবং আপনাকে আহ, আপনাকে অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটা ব্যাপার আসলে তুলে এনেছেন যে আচ্ছা, এটা আমরা পরে আলাপ করবো জি, ইনশাল্লাহ, এই আমরা সুন্দর এটা নিয়ে ব্যাপার। আরেকটি পর্ব আমরা করব, আমাদের কন্টিনিউ চলবে ইনশাল্লাহ। আমরা আলোচনা করব এগুলো নিয়ে, আসলে কিভাবে লেখালেখি করতে হবে, যারা নতুন করে লেখে, মানে জি। কিছু একটা লিখে ফেললেই যে কবিতা হয় না, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ। আহ আপনার কবিতাটা এখন শুনি। আচ্ছা, আমার ছোট দুটি, এটা তেমন বড় ইয়ে না। একটা হচ্ছে বিজয় মানে, বিজয় মানে স্বাধীন হওয়া, বিজয় মানে দক্ষিণ হাওয়া, বিজয় মানে এখন স্বাধীন, বিজয় মানে নয়তো অধীন, বিজয় মানে অট্টহাসি, বিজয় মানে অভিলাষী, বিজয় মানে সামনে চলি, বিজয় মানে সত্য বলি, বিজয় মানে নিঝুম রাতি, বিজয় মানে আলোর বাতি, বিজয় মানে ওই পতাকা, বিজয় মানে দৃঢ় থাকা, বিজয় মানে সাহস করা, বিজয় মানে রক্ত ঝরা, বিজয় মানে একটুখানি হাসি, বিজয় মানে দেশকে ভালোবাসি। বাহ, চমৎকার। আর আরেকটা, এটাও বিজয় দিবস উপলক্ষে, মানে আমি এই কদিন আগেই লিখেছি। এটা হচ্ছে, আমি শিরোনামও ঠিক করিনি, আপনাকে এই মুহূর্তে শিরোনাম আমি বলবো না, যেহেতু শিরোনাম আমি পরে ঠিক করবো হয়তো, কোথাও পাঠাইনি। আমরা কি এখনো যে রাস্তায় মিছিলে শান্তির পথ ধরে চলছি, আমরা কি মানুষের মনের ওই কথাটাকে নিজেদের মন দিয়ে বলছি, আমরা তো সত্যের সেনানী, আমাদের রক্ত তো ঝরছে, নিজেদের বিলিয়ে যে দিচ্ছি, আমরা তো আগামীর স্বপ্ন, জন্মেছি এই দেশে বাংলায়, আমাদের বিপ্লবী হুঙ্কার কান পেতে জালিমেরা শুনবে, বিজয়ের মাসে আজ দীপ্ত শপথ নিয়ে জালিমকে সে কথাই শোনাবো। বাহ, ধন্যবাদ। বিজয়ের বিজয়ের যে আনন্দ মিছিল কবিতায় উঠে এসছে, সেই বিজয়ের গাথার সাথে একাত্মতা পোষণ করছি। বাংলাদেশের বিজয় চির অম্লান হোক। আমরা অনেক আসছি। ধন্যবাদ। আমি প্রথম কবিতাটা আমার এই যে এই সপ্তাহে এখানে নিউ ইয়র্কে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানায় প্রকাশ পেয়েছে, এটা বলে রাখি। হ্যাঁ। অনেক ধন্যবাদ। আমরা একটু যাবো আবার একটু এস এম মোজাম্মেল হক ভাইয়ের কাছে। মোজাম্মেল ভাই, আপনার দ্বিতীয় কবিতার আপডেটটা একটু শুনবো। মাসটা যেহেতু বিজয়ের মাস, আমাদের অনুষ্ঠানটার এটাই প্রথম অনুষ্ঠান, সেহেতু আর বিরহের দিকে যাচ্ছি না, একটা প্রেমের কবিতা পাঠ করছি। কবিতাটার শিরোনাম হলো ভালোবাসার সার্থকতা। বাহ, সব প্রেমের সার্থকতাই হাত ধরাতে নয়, যে প্রেমের হয় না মিলন সেটাও মধুময়। প্রেম শুধুই প্রাপ্তি হলে বিচ্ছেদের যে সুখ, কেমন করে বুঝবে যারয় মর্মে জাগরুক। প্রেম মানেই প্রাপ্তি যোগ, এমন যারা ভাবে, বিরহীদের প্রেম কাহিনী শুনেনি কি তবে? দিবানিশি পাবার আশা ক্ষুণ্ণ যখন হয়, সে প্রেমের ব্যথায় সদা হৃদয় জ্বলে যায়। বাহ, সেই প্রেমী খাঁটি, যা পাবার চেয়েও দামি, কি কারণে হয় না পাওয়া জানে অন্তর্যামী। প্রেম প্রাপ্তি, প্রেম ভক্তি, প্রেম বিরহের মানে, যে পেয়েছে স্বাদ যেটুকু সে তার মর্ম জানে। প্রেম নিয়ে তাই জনে জনে ভিন্ন বিশ্লেষণ, প্রেমের ছোঁয়া পায়নি যারা শুধুই অন্বেষণ। প্রেম বিহনে ক্লিষ্ট হৃদয় হাহাকার একরাশ, সফল প্রেমে ধন্য জীবন যেমন স্বর্গবাস। প্রেম কখনো স্নেহ আপার ভক্তি গুরুজনে, সেই প্রেমে নিষ্কলুষ যা শান্তি আনে মনে। বাহ, হৃদয় ছুঁয়েছে। প্রেমের নিকাশ ফর্মুলা বা অঙ্কতে নয় মোটে, প্রাপ্তির আশা অপূর্ণ রয়, না চাইতেও জোটে। বাহ, অনেক ভালো লাগলো। অনেক ভালো লাগছে না? অনেক সুন্দর, অনেক সুন্দর। আহ, হ্যাঁ, মোজাম্মেল ভাইয়ের প্রতিটি কবিতায় একটা মেসেজ থাকে, এবং আমি সেটি লক্ষ্য করেছি হামিদ ভাইয়ের কবিতাতেও। এই যে একটা মেসেজ আমরা কবিতার মাধ্যমে দিচ্ছি, প্রত্যেকটা কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত তার একটা যে ধারাবাহিকতা, মোজাম্মেল ভাই কথাটি বলেছিলেন যে কবিতার আগা কোথায় গোড়া কোথায় কিছুই বোঝা যায় না, প্রথম চরণ থেকে দ্বিতীয় চরণে গিয়ে তাল হারিয়ে ফেলি যে আসলে কি বলতে চাচ্ছে। আমাদের আধুনিক কবিতার যে হাল দেখি জি, আর জি, কি। জি। তো সেখান থেকে এই যে একটা নির্দিষ্ট ধারায় উঠে আসা,
এই যে মোজাম্মেল ভাই লিখেন, তার প্রত্যেকটি কবিতায় একটা নির্দিষ্ট মেসেজ থাকে। একটা কবিতার একটা মেসেজ থাকে যে কি নিয়ে কবিতাটা শুরু হলো, তিনি আসলে কি বলতে চাচ্ছেন মানুষের উদ্দেশ্যে, সমাজের উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে। এটি একটি চমৎকার ব্যাপার, এটা সবাই পারে না। সব অনেক কবি, সুন্দর। সব কবিতা কিন্তু কবিতা না। এবং হামিদ ভাইয়ের কবিতার মধ্যেও আমি সেটি দেখেছি। অন্তমিলের চমৎকার একটা যে মানে যোগাযোগ, এটা অনেক চমৎকার, অনেক দারুণ। আমি ইতিমধ্যে হামিদ ভাইয়ের প্রোফাইলে গিয়ে অনেকগুলো কবিতা পড়েছি। আহ, অন্তমিল খুব ভালো, খুব ভালো। আর মোজাম্মেল ভাই তো অন্তমিলেরই মানুষ। তিনি সনেট লিখেন, সনেট তো অন্তমিল ছাড়া হয় না কোনোভাবেই। আর যেটি আমাদের মধ্যে যে এই যে কবিতার যে নিয়ম কানুন, আমি বলি কি, কবিতা আসলে কোনো নিয়ম মানে না। আমরা কবিরা কবিতার অনেক রকমের নিয়ম বের করেছি, যার যার মতো করে অনেক আহ, আহ, কবিতা অনেকেই লিখেছেন। অনেকে নতুন করে যে সনেট, এই সনেটের কিন্তু অনেকগুলো ভাগ আছে, অনেকে অনেক রকমের করে সনেট করেছেন। তো সেখান থেকে এক একজন এক একটাকে বেছে নেয়, সেটাকে ফলো করে। কিন্তু আসল ব্যাপার হলো এটি তো একজন সৃষ্টি করেছেন। এই যে কবিতার একটি ধারা, এই ধারা সৃষ্টি করাটাই কিন্তু আসল। এই যে মোজাম্মেল ভাই একটা ধারা সৃষ্টি করেছেন, তার কবিতার একটা মেসেজ থাকে। আপনি একটা ধারা সৃষ্টি করতে চাচ্ছেন, করেছেন, আপনার কবিতা একটা মেসেজ থাকে। এই যে ব্যাপারটি, আমরা কার জন্য করছি? আমাদের সমাজের জন্য, সংস্কৃতির জন্য, দেশের জন্য, আমাদের ভাষার জন্য, জি। ভবিষ্যৎ যে প্রজন্ম, তাদের জন্য। এটা অব্যাহত থাকুক। আমরা অনুষ্ঠানের একেবারে অনেক শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের হাতে 4 মিনিট সময় আছে। এই 4 মিনিটের মধ্যে আমার নিজের একেবারে সর্বশেষ একটা কবিতা, গতকালকে যেটি লিখেছিলাম সেটা পোস্ট করতে পারিনি, হারিয়ে গেছে মানে জি। হয়নি। তার ঠিক আগেরটা আছে। একটু, এটা দুইজনেই পড়েছেন, তারপর দর্শকের উদ্দেশ্যে কয়েক লাইন একটু পড়ে হ্যাঁ শোনাই। হ্যাঁ, প্লিজ প্লিজ, শিওর। আসলে লোভটা রাখতে পারছি না আসলে। ওকে। জি জি জি, অবশ্যই অবশ্যই আমরা শুনবো। জি বলেন। অনুভবের নক্ষত্র মায়ায়, তোমার নেশায় অবলীলায় মেনে নিতে পারি বহুরূপী কষ্টের মহিষপান। হৃদয়ে লেখা বেদনাগুলোকে সামলে অপ্রাপ্তির আক্ষেপে জীবনের জন্য খোদার আরশে নাম লিখাতে পারি আদমের উত্তরসূরি হয়ে। তোমার জন্য ভেসে থাকতে পারি সমুদ্রের নোনা জলে, হাজার বছরের ফেনীল জলরাশি হয়ে। নীল জলে ভাসতে পারি যুগ হতে যুগান্তরের স্রোতের মুরালি ধারায়। ভবিষ্যতের মেঘের মতো লুকোচুরি অন্ধকারে তোমার অপেক্ষায় অহর্নিশ চেয়ে থাকতে পারি জল কাব্যের অশরীরী নেশায়। স্বপ্নগুলোকে সেলাই করে গেঁথে নিতে পারি শোষিত অলালিঙ্গনের পরশ পাথরে। তুমিহীন শূন্যতার মুহূর্তগুলো নিদারুণ মাথা ফাটা রোদ্দুরের কারবালা হয়ে বর্ষণে পোড়ায় আমায়। দূর হতে গ্রাণ খুঁজে অন্তরে আলো দেই নক্ষত্রের পানে। অর্ধেকটুকু আবৃত্তি করলাম যেহেতু সময় সংক্ষিপ্ত। আচ্ছা, শুধু অনেক ধন্যবাদ। অর্ধেকটুকু মোজাম্মেল ভাইয়ের সাথে পরমানুভূতি। একতা পোষণ করে আমিও বলি যে আমি গদ্য কবিতা খুব কম লিখি, একেবারে খুবই কম, less than 5%। আচ্ছা আচ্ছা। গদ্য কবিতা, আমি ছন্দ কবিতাতেই বেশি পারদর্শী। গদ্য কবিতাও লিখি মাঝে মধ্যে এটা তার একটা উদাহরণ। এবং এটি হলো একটা ভালোবাসার কবিতা। যেহেতু এটা ভালোবাসার মাস, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, বাংলাদেশের মাস। আমি বাংলাদেশের বিজয় দিবসের উপর আমার অনেক কবিতা আছে। তো সেখান থেকে আজকে না পড়লাম, একেবারে নতুন একটা পড়লাম যেহেতু আপনারা দুইজনে বিজয়ের কবিতা শোনালেন। আহ, আমি মোজাম্মেল ভাইয়ের কাছে 1 মিনিট একটু শুনতে চাইবো। আহ এই যে লেখালেখি, এটা কোত্থেকে আসে? মানে আপনার যে লেখালেখি, এটা কোত্থেকে আসে, কেন লিখেন আপনি? লেখালেখিটা আসলে কি, এটা বলতে পারেন মনের একটা খোরাক। আমি যেমন আজকের আলোচনার জন্য একটা কথা বলছিলাম যে লেখা অর্থ উপার্জন করে এবং তা দিয়ে মানুষ চলতে পারে, এই ধরনের লেখা সাধারণত কবিরা লেখেন না। এবং লেখালেখিতে কবিদের জীবন চলে না, সেটি তো একেবারে লেখালেখিতে একেবারে জীবন এই চলে। যে আমেরিকাতে এসে লেখালেখি করছেন, এত মূল্যবান সময়, এই যে একেবারে অল্প দামে, মানে অল্প টাকায় চাকরি করলে ম্যাকডোনাল্ডে ঘন্টায় $20 করে পাওয়া যাবে। সেখানে বসে ঘন্টায় ঘন্টায় কবিতা নিয়ে লেখালেখি, এই যে মনে করেন, এটা আসলে আসলে মনের খোরাক। আসলে কি, আমি জি। যে আমার
বাংলাদেশে থাকতে তো চাকরি করছি, সেটা মনে করছি জনসেবা করছি, তারও ফাঁকে ফাঁকে লিখতাম। কিন্তু এখন যেহেতু বাংলাদেশ থেকে অবসর নিয়ে এখানে আসছি, এখন আমি অবসর জীবনই মনে করি। যে একটু কাজ করি, সংসারের প্রয়োজনে অর্থ উপার্জন দরকার আছে, তবে আমি সময়টাকে দুইটা ভাগ করে এনেছি। একটা ভাগ হইল নিজের জন্য, আর একটা ভাগ দেশের জন্য। এই যে মাশাআল্লাহ। লেখালেখিটা করি, এইটা আমি মনে করি এই যে 50% আমি দেশের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য করি। অনেক ধন্যবাদ আর আপনাকে, যেটুকু কাজ অনেক করি, ধন্যবাদ যেটুকু আপনাকে, উপার্জন করি, এটা নিজের সংসারের জন্য, নিজের জন্য। অনেক অনেক ধন্যবাদ মোজাম্মেল ভাই। আমরা আরেকবার আরেকদিন আবার বসবো, আবার দর্শকের সাথে কথা জি, হবে। অবশ্যই। হামিদ ভাই, আপনি কেন হুম। লেখেন? এই যে একই প্রশ্ন আপনার জন্য। একই ব্যাপার, আসলে মনের খোরাক তো অবশ্যই, কিন্তু এটার সাথে একটা জিনিস আমি সংযোগ করতে চাই, এটা মোজাম্মেল ভাইয়ের কথায় আসছে, আরেকটু স্পষ্ট করে বলতে চাই যে আমাদের সামাজিক যে চিত্র, সমাজে আমাদের যেটা আহ, ভাবনা হবে যে একটা সমাজের অসঙ্গতি নিয়ে আমি লিখতে পারি, একটা সমাজের একটা ভালো জিনিস নিয়ে লিখতে পারি, একটা সমাজের যেই অন্যায় অত্যাচার সেটা নিয়ে লিখতে পারি, এগুলো যদি আসে লেখার মাধ্যমে, তাহলে বোঝা যাবে যে একজন কবি লেখকের সমাজ সে সচেতনতার সাথে তিনি সংশ্লিষ্ট আপনাকে আছেন। অনেক আমি ধন্যবাদ। আমাদের সেটা সময় একেবারেই শেষ, লেস দেন 1 মিনিট। আমরা এখানে শেষ করতে হবে। আবার অন্য কোনো পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন এবং আগামীকাল দেখবেন, ভবিষ্যতে দেখবেন, তাদের প্রতি অনুরোধ, আপনারা যদি অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আমার মাথার উপরে যে ইনফরমেশন সেখানে যোগাযোগ করুন। তাহলেই আপনারা গল্প আড্ডায়, সাহিত্য ভাবনায় যোগ দিতে পারবেন। যাদের ভালো লাগে তারা অবশ্যই একটা শেয়ার দিবেন এবং লাইক দিবেন, সাথে থাকবেন। এবং সকলকে শুভেচ্ছা, আশা করছি ভালো লাগবে। শুভরাত্রি। আমরা মনে হয় একটা জিনিস মিস করেছি, হেলাল হাফিজের স্মরণে আমরা সবাই ও, ওনার জন্য দোয়া করছি। এবং আমরা ওনার কবিতা যে নিষিদ্ধ সম্পাদকীয়, এটা আমি সবসময় স্মরণ